হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গল্প শুনবে অ্যাম্বুলেন্স রহস্য 9 নাম্বার পর। যাই হোক, দেরি না করে চলেন আমরা অ্যাম্বুলেন্স রহস্য 9 নাম্বার পর্বটা শুনে আছি। রিয়াজ এইবার কালাম ভাইয়ের কথাটা এড়িয়ে দেওয়ার জন্য বলে, আজ কি আমার আর কোনো ডিউটি আছে? রাখো তোমার ডিউটি, আগে বলো রাতে কি হয়েছে। রিয়াজ কালাম সাহেবের কথায় এইবার আর জবাব দেয়নি। পকেট থেকে টাকা বের করে দোকানিকে চায়ের বিল দিল। এরপর সিটে বসে সিগারেট টানছে। কালাম সাহেব রিয়াজকে এইবার ধমকে স্বরে বলে, সমস্যা কি? আমি কিছু জিজ্ঞেস করেছি। রিয়াজ এইবার না পেরে বসা থেকে উঠে যায় আর হসপিটালের দিকে যেতে লাগলো। কালাম সাহেব নিজেও রিয়াজের পিছন পিছন এসে সামনে দাঁড়ায়। রিয়াজের পথ আটকাতেই রিয়াজ গেটে না গিয়ে অ্যাম্বুলেন্সে চলে যায়। ড্রাইভিং সিটে বসে কিছু ভাবছে। এদিকে কালাম সাহেব নাছোড় বান্দা। উনি অ্যাম্বুলেন্স এর কাছে এসে রিয়াজকে আবার বলে, আমি জানি তুমি স্বাভাবিকভাবে লাশ নামিয়ে আসোনি, অনেক কিছু ফেস করেছো। এই লাশ কেউ নিতে চায়নি, তাই বস আমার জন্য অপেক্ষা করছিল। আমি সন্ধ্যার দিকে লাশটা নিয়ে যেতাম, তুমি সেখানে পাকনামি করে নিজেই এলে। তুমি জানো এই লাশের মূল কাহিনী? কালাম সাহেবের কথা শুনে রিয়াজ একটু নড়ে চড়ে বসে। এরপর বলে, লাশের আবার কি কাহিনী? আর থাকলেও আমার কি? আমার কাজ ছিল লাশ নামিয়ে দেওয়া, আমি দিয়ে এসেছি। রক্ষাকবজ নিয়েছিলে? রক্ষাকবজ কিসের? প্রত্যেক অ্যাম্বুলেন্স ড্রাইভারদের সাথে রক্ষাকবজ থাকে, যেটি গতকাল টেবিল থেকে আমাকে দিয়েছিলে। আর যে লাশ তুমি নিয়েছো সেটিকে খুন করা হয়েছিল প্রায় 1 মাস থেকে সে মর্গে। আর এই লাশ মর্গে নানান ঘটনা ঘটিয়েছে। বুঝিনি আমি, মর্গের পাহারাদার জসিম মিয়া ইখোতে আছে। এই লাশটা আক্রমণ করেছিল তাকে। জসিম মিয়ার হাতে কয়েকটা চুল পাওয়া যায়, যেটা এই মেয়ের চুল। এখন এসব হচ্ছে সবার কাছে কুসংস্কার। কে বিশ্বাস করবে একটা লাশ তাকে আক্রমণ করেছে? পরে পরে আর কি, এই লাশকে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু কেউ নিতে পারেনি। এক ড্রাইভার লাশ এনে অ্যাম্বুলেন্স এ রেখেছিল। এরপর অফিসে যায় ঠিকানা আনতে, কিন্তু এসে দেখে লাশ অ্যাম্বুলেন্স এ নেই। খোঁজাখুঁজি করে দেখে লাশ অলৌকিকভাবে মর্গে চলে গেল। ভয়ে সেই ড্রাইভার চাকরি ছেড়ে দিয়েছে। জানাজানি হবার পর কেউ রাজি না এই লাশ নিতে। আমি টানা ডিউটিতে থাকায় আমাকে এই লাশের ব্যাপারে বলা হয়নি, কারণ এই হসপিটালের সিনিয়র ড্রাইভার আমি ছাড়া কেউ নেই। সন্ধ্যায় এসে আমি লাশটাকে নেবার কথা, তাহলে বস কেন আমাকে পাঠালেন? ওরা তো বলবে ড্রাইভারদের জীবনের চিন্তা ওদের আছে, লাশের পরিবারের কেউ রাজি না। ওরাও ওদের লাশকে ভয় পাচ্ছে, তাই ঢাকায় ওর চাচাতো ভাইকে পাঠায়। এই কারণেই চাচাতো ভাই কিছু জানতো না, তাই রাজি হয়। কিন্তু গতকাল দুপুরে মর্গের একজনের হাত কামড়ে খেয়ে ফেলে এই লাশ। দারোয়ান আরেকটি লাশ রেখে আসার সময় এই মেয়েটি দারোয়ানের হাত টেনে ধরে। দারোয়ান বাঁচার জন্য হাত টান দেয় আর দেখে উনার 5 আঙ্গুল সহ হাতের তালু নেই। ভয়ে তিনি মর্গের বাহিরে আসে। আর এসব জেনে বস আমাকে কল দেয়, কিন্তু তুমি ফোন রিসিভ করলা। উনি জানে আমি রিসিভ করেই সালাম দিই। চুপ থাকায় বুঝে গেছে ফোন আমি ধরিনি। মর্গের সব লাশই এমন না, সব না। আর যে মেয়ের লাশ তুমি নিয়েছো তাকে তো নৃশংস হত্যা দেওয়া হয়েছিল। হত্যা দেওয়া হয়েছিল মানে কি আর বলবো, এই যে পাশের এলাকাতে এমপি সোহেল সাহেবের বাড়ি, তার ছেলেদল এই কাজ করেছে। 1-2 দিন বন্দি রেখে ধর্ষণ করলো, তারপর মেয়ের পেট কেটে হত্যা করলো। মেয়ের ফ্যামিলি কিছু করতে পারেনি। এই যে এমপির চেলা, তাই বেঁচে গেছে সব শুয়োর ছানা। এই জন্যই সাহায্য চাচ্ছিল। কে? ওই মেয়েটি। আমি জানতাম, আমি বুঝেছি ঝামেলা হয়েছিল। তুমি হাইড কেন করতেছো বলবা? ভাই, আমি আমার ভাবির কষ্ট দেখতে পারছিলাম না। আমার পঙ্গু ভাইয়ের চোখের পানি প্রতিদিন ঝরে। বকুল ভাইয়ের টাকা শোধ করতে হবে। এখানে আমার উদ্দেশ্য টাকা কামানো, তাই এসব বলেও লাভ কি? তাদের কাজ তারা করে, আমার কাজ আমি করেছি। আমাকে বলবা মূলত কি হয়েছিল? চায়ের দোকানে যাই চলো। রিয়াজ অ্যাম্বুলেন্স থেকে নেমে চায়ের দোকানে আসে। কালাম সাহেব ও রিয়াজের সাথে দোকানে চলে আসে। আরো 2টা চা আর 2টা সিগারেট নিয়ে বসে দুজন। রিয়াজ চায়ের কাপে চুমুক দিয়ে বলতে শুরু করে, কাল শুরু থেকেই আমি অস্বাভাবিকতার সম্মুখীন হয়েছি। যখন ঢাকার ভিতরে অর্থাৎ যাত্রাবাড়ির আগে জ্যামে পড়েছিলাম, তখন থেকে আমার শরীর ভার হয়ে যায়। এসব আমলে না নিয়ে হেলপারের থেকে সিগারেট নিয়েছি আর ধরিয়েছি। জ্যাম ছেড়ে যখন দাউদকান্দি পার হয়েছি, তখন চলন্ত গাড়ির পাশে কেউ খুব সাধারণভাবে দাঁড়িয়ে বলে সাহায্য করতাম। গাড়ি থামাতাম। আমি থামাইনি, কিন্তু কিছুটা সন্দেহ গেছে। এত গতিতে গাড়ি চললো, বাহিরের লোকটা কিভাবে আমার জানালার পাশে দাঁড়াতে পারে?
অবাক হয়ে আমি গাড়ি থামাই। এরপর নেমে যখন চারপাশে চোখ দিয়েছি, তখন দেখি আমার সামনে থাকা বিলের মাঝে চাদর গায়ে কেউ দাঁড়িয়ে আছে। যদিও সে অনেক দূরে ছিল, আমি দূর থেকে চাদর গায়ে দেওয়া সেই অবয়বকে পর্যবেক্ষণ করছিলাম, কিন্তু স্পষ্ট কিছু বুঝে উঠি না। এক নজরে তাকিয়ে থাকার পর বুঝলাম চাদরের ভিতর থেকে দুইটা লাল চোখ জ্বলে উঠেছে। আমি তো মানুষ, ভয় মানুষরাই পা। কিছুটা ভয় আমিও পেয়েছি, আর এই ভয় পাবার মাঝে খেয়াল করি চাদর গায়ে দেওয়া অবয়বটা এক দৌড়ে ডান দিকে চলে গেল। তার দৌড়ও এতটাই দ্রুত ছিল যা আমি খেয়াল করে নজরবন্দি করতে পারিনি। বুঝে যাই অস্বাভাবিক কিছু ঘটবে, তাই হেল্পার আর ওই লোককে নিয়ে আবার রওনা করতে যাই। কিন্তু দেখি অ্যাম্বুলেন্স এর চাকা লিক। এতটুকু বলে রিয়াজ আবার চায়ের কাপে চুমুক দেয়। কালাম সাহেবের চা ঠান্ডা হয়ে যাচ্ছে, সিগারেট জ্বলে যাচ্ছে, কিন্তু উনার খবর নেই। উনি এক দৃষ্টি আর মন দিয়ে রিয়াজের কথা শুনে যাচ্ছে। রিয়াজ চায়ের কাপ রেখে আবার বলতে শুরু করে। চাকা লিক সারানোর পর হেল্পার দিয়েছে চিৎকার। আমি ওই লোকের সাথে মদ খাচ্ছিলাম। মদের বোতল ওটা উনি এনেছে। গ্রামে এর চেয়ে পাওয়ার ওয়ালা মদ খেয়ে আমার কিছু হয় না, কিন্তু ওর এই 7 আপ মার্কা মদ খেয়ে আমাকে মাতাল সাজতে হয়েছে। এখানে অস্বাভাবিকতা হচ্ছে আমি জানি, কিন্তু ওরা যাতে ভয় না পায় তাই মাতালের মতো সব হেসে উড়িয়ে দিচ্ছিলাম। আমার এই চেষ্টাকে ব্যর্থ করে লাশ উঠে বসে গেছে। আমি ওই মেয়ের দিকে তাকিয়েছিলাম, শুধু ভাবছিলাম বক্সের ঢাকনাকে খুললো আর মেয়েটিও বা কিভাবে উঠে বসলো। আমার ভাবনার মাঝে হেল্পার আর ওই লোক এসে দেখে যায় সব, আর দৌড়ে পালা। কিন্তু আমি আমার কাজ সম্পন্ন না করে যেতে পারিনি। আমার ভাবি আর ভাই আমার জন্য অনেক করেছে, অনেক খেটেছে। চাকরির প্রথম কাজটাই যদি পূরণ করতে না পারি তবে জব চলে যাবে ভেবে আমি দৌড়াইনি। বসে থাকা লাশের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছি আর সোজা অ্যাম্বুলেন্সে বসে টার্গেটে যাচ্ছিলাম। আপনার কল আমি দেখেছি, ভেবেছি হেল্পার আপনাকে সব বলেছে, এই জন্য ধরিনি। যদি আপনি আমাকে লাশ নিতে বাধা দেন তবে আমি আমার কাজ সম্পন্ন করতে পারবো না। ওসব ভূতের চেয়ে আমার কাছে টাকা জরুরি বেশি। কুমিল্লাতে অ্যাম্বুলেন্স ঢোকার পর আচমকা পিছন থেকে ওই মেয়ের চিৎকার ভেসে আসে। কান্না করে আমাকে ডাকছে। আমি যেন তাকে নিয়ে না যাই। আমার কপাল বেয়ে ঘাম যাচ্ছিল। ভয় মনে আছে, কিন্তু কাজ শেষ করার আগে আমি যাব না কোথাও। এই ধারণা মনে এনে গাড়ি থামাই নিয়ে পিছনে সে পেটাপেটি শুরু করেছে, যেন অ্যাম্বুলেন্স ভেঙে ফেলবে। তবুও গাড়ি থামাইনি। এইভাবে প্রায় 3-0 মিনিট সে চিল্লাচ্ছিল। আমি কোনো পরোয়া না করে অ্যাম্বুলেন্স চালিয়ে গেছি। কিন্তু যখন ফেনীতে যাই তখন ভয় লাগেনি। মানুষজন ছিল বাজারে। ফেনী শহর ছেড়ে যখন এলাকাতে ঢুকি তখন আবার লাশটা চিৎকার শুরু করে। আমি আল্লাহর নাম মুখে নিয়ে অ্যাম্বুলেন্স তবুও থামাইনি। শেষে হাশেম মাস্টারের বাড়িতে ঢোকার আগে লাশ চুপ হয়ে যায়। আমি দ্রুত গাড়ি থেকে নেমে লাশ তাদের হাতে বুঝিয়ে দিলাম। কিন্তু কালাম ভাই, বিশ্বাস করুন, লাশ রেখে আসার সময় যা হয়েছে তা অনেক ভয়ঙ্কর ছিল। আমি যেন মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছি। এই কথাটা বলতেই রিয়াজের গায়ের লোম দাঁড়িয়ে যায়। পরবর্তী পর্ব পেতে ভূতের গল্প ও ভূতের পিক পেজটা ফলো করে আমার সাথেই থাকুন।